গল্পটি শুরু হয় 1480 সালে। রোমানিয়ার রাজপুত্র ভ্লাদ এবং তার স্ত্রী রানী এলিজাবেথকে ঘিরেই এই গল্প। তারা দুজন একসাথে খুব সুখী আর শান্তিতে জীবন কাটাচ্ছিলেন। ভ্লাদ তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতেন, তাই তো সে প্রায় প্রতিদিনই তাকে নতুন নতুন উপহার দিয়ে চমকে দিত। সেদিনও তো তিনি এলিজাবেথের জন্য একটা সোনার তৈরি মিউজিক বক্স নিয়ে এসেছিলেন। তারপর তারা দুজন একসাথে খুব সুন্দর সময় কাটাচ্ছিলেন। কিন্তু তাদের এই সুন্দর সময় বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ হঠাৎ করেই রাজপুত্র খবর পান যে রাজ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে উঠেছিল, কারণ শত্রুরা ইতিমধ্যেই দুর্গের দেয়াল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। শত্রুদের মোকাবেলা করার প্রস্তুতি নিতে গিয়ে ভ্লাদ তার সৈন্যদের আদেশ দেন যেন তারা এলিজাবেথকে একটা নিরাপদ দুর্গে পৌঁছে দেয়। এমনকি রওনা হওয়ার আগে সে গির্জার ফাদারকে দিয়ে ঘোষণা করান যে তার স্ত্রী এলিজাবেথের নিরাপত্তার দায়িত্ব এখন ঈশ্বরের হাতে। এরপর প্রিন্স ভ্লাদ যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়ে যান, আর অন্যদিকে রাজকুমারী এলিজাবেথকে নিয়ে সৈন্যরা একটা নিরাপদ দুর্গের দিকে রওনা দেয়। এলিজাবেথকে দেখা যায় ঘোড়ায় চড়ে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যেতে। তার সাথে আরও কয়েকজন সৈন্য ছিল, কিন্তু শত্রুরা আগেই এলিজাবেথের গোপন পথ এবং সেই দুর্গের খবর জেনে গিয়েছিল, তাই তারা গাছের আড়ালে লুকিয়ে থাকে। তারপর এলিজাবেথ সেখানে পৌঁছাতেই হঠাৎ করে আক্রমণ করে বসে। এই আক্রমণ থেকে এলিজাবেথ কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হয়, তবে তার সঙ্গে থাকা দুইজন সৈন্য ঘোড়া থেকে পড়ে গিয়েছিল। সামনে বড় বিপদ বুঝতে পেরে এলিজাবেথ দ্রুত সামনে ছুটতে থাকে। এরপর দেখা যায় যুদ্ধের ভয়ঙ্কর দৃশ্য। ভ্লাদ তার সৈন্যদের নিয়ে শত্রুদের পথ আটকে দেওয়ার জন্য একটা পরিকল্পনা তৈরি করেন। তারা দুর্গের দেয়ালের কাছে অনেকগুলো তেলের ব্যারেল এনে জড়ো করে সেগুলোতে আগুন লাগিয়ে দেয়। ব্যারেলগুলোতে আগুন ধরার পর সেগুলো শত্রুদের দিকে ঠেলে দেওয়া হয়। আগুনে জ্বলতে চলতে যখন ব্যারেলগুলো শত্রুদের দিকে গড়িয়ে যায়, তখন আগুনের ভয়ে শত্রুরা পিছিয়ে যেতে শুরু করে। মাত্র কয়েক মিনিটের মধ্যে শত্রুরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং তীব্র যুদ্ধ শুরু হয়ে যায়। ভ্লাদের সৈন্যরা সামনে এগিয়ে গিয়ে বাকি শত্রুদের সঙ্গে লড়াই করতে থাকে। তলোয়ার দিয়ে একের পর এক আঘাত করা হচ্ছিল, অনেকের মাথা কেটে পড়ছিল, আর মানুষ একের পর এক মাটিতে লুটিয়ে পড়ছিল। অল্প সময়ের মধ্যেই পুরো যুদ্ধক্ষেত্র যেন রক্তের নদীতে পরিণত হয়। শেষ পর্যন্ত ভ্লাদ এবং তার সেনাবাহিনী শত্রুদের ওপর বিজয় অর্জন করে, আর এই জয়ের পেছনে সবচেয়ে বড় কারণ ছিল ভ্লাদের বুদ্ধিমান পরিকল্পনা। কিছুক্ষণ পর ভ্লাদের পুরো সেনাবাহিনী তাদের বর্ষার মাথায় শত্রুদের কাটা মাথা গেঁথে নিয়ে শত্রুদের দুর্গের সামনে পৌঁছে যায়। কিন্তু বিজয় উদযাপন করার আগেই ভ্লাদ খবর পান যে এলিজাবেথের উপর আক্রমণ হয়েছে। এই খবর শোনা মাত্র তিনি সব কিছু ফেলে রেখে এলিজাবেথকে বাঁচাতে দ্রুত রওনা হয়ে যান। এদিকে দেখা যায় শত্রুদের হাত থেকে বাঁচতে এলিজাবেথ নিজের পথ পরিবর্তন করে ফেলেছিল। সে চলে গিয়েছিল একটা তুষার ঢাকা এলাকায়। সামনে কী বিপদ অপেক্ষা করছে তা না ভেবেই সে শুধু দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে যাচ্ছিল। যে জায়গাটিতে তখন এলিজাবেথ পৌঁছেছিল সেই এলাকাটির নাম ছিল ফরেস্ট অফ ওলভস, কারণ সেখানে অসংখ্য নেকড়ে বাস করত। নেকড়েগুলোকে ধরে মারার জন্য বরফের নিচে অনেক ফাঁদ পেতে রাখা ছিল। এলিজাবেথের সঙ্গে থাকা সৈন্যদের ঘোড়াগুলো সেই ফাঁদে পড়ে যায়, তবে এলিজাবেথ সেগুলো এড়িয়ে সামনে এগিয়ে যেতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর শেষ পর্যন্ত তার ঘোড়াটিও একটি ফাঁদে আটকে যায়। সাথে সাথে ঘোড়াসহ এলিজাবেথ মাটিতে পড়ে যায়। ঠিক তখনই শত্রুরা তাকে ঘিরে ফেলে, আর সেই মুহূর্তেই এলিজাবেথকে বাঁচাতে সেখানে পৌঁছে যায় ভ্লাদ। ভ্লাদ প্রায় তার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই তার ঘোড়াটিও একটা ফাঁদে আটকে যায়। তবে ভ্লাদ দ্রুত ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে পড়ে দৌড়ে এলিজাবেথের দিকে ছুটে যায়। এ সময় একজন শত্রু সৈন্য এলিজাবেথের উপর আক্রমণ করতে যাচ্ছিল। তখন ভ্লাদ দূর থেকে তার তলোয়ার ছুঁড়ে মারে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তলোয়ারটি প্রথমে সেই শত্রুর দেহ ভেদ করে তারপর গিয়ে এলিজাবেথের শরীরেও বিদ্ধ হয়। এই দৃশ্য দেখে ভ্লাদ চিৎকার করে ওঠে। সে দৌড়ে গিয়ে এলিজাবেথকে নিজের বাহুতে তুলে নেয়, কিন্তু তখন পর্যন্ত অনেক দেরি হয়ে গেছে, কারণ এলিজাবেথ মারা গিয়েছে। এলিজাবেথের রক্তে ভ্লাদের হাত লাল হয়ে গিয়েছিল, আর তুষারের ওপর পড়ছিল তার চোখের জল। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে ভ্লাদ সরাসরি ফাদারের কাছে চলে যায়। তখন সে রাগ আর শোকে পুরোপুরি পাগল হয়ে উঠেছিল। সে ফাদারকে বলে, ঈশ্বর আমার স্ত্রীকে রক্ষা করেননি, অথচ আমি তার নাম করে যুদ্ধ করে অসংখ্য শত্রুকে হত্যা করেছি। বলেই সে ফাদারের গলা চেপে ধরে বলে, এখন তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করো, কোনো অলৌকিক শক্তি দেখাও যেন এলিজাবেথ আবার ফিরে আসে। কিন্তু সত্যি বলতে তা তো আর সম্ভব না। তাই ফাদার নীরব হয়ে থাকলে ভ্লাদ ভয়ঙ্কর রাগে ফেটে পড়ে
পড়ে। সে পাশে রাখা ক্রুশটি তুলে নিয়ে ফাদারের পেটে ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করে ফেলে। এরপর সে এত ভয়ঙ্করভাবে হাসতে থাকে যে চারপাশের সবাই আতঙ্কিত হয়ে যায়। সে জোরে চিৎকার করে বলে ওঠে, আমি আর ঈশ্বরে বিশ্বাস করি না। ঠিক তখনই হঠাৎ করে প্রবল বাতাস বইতে শুরু করে, আর দেখা যায় যিশুর মূর্তি থেকে রক্তের অস্ত্র ঝরছে। ভ্লাদ আবারও উন্মাদের মতো হাসতে থাকে। তার সেই ভয়ঙ্কর হাসিতে ভয় পেয়ে তার কাছের লোকজন তাকে টেনে গির্জার বাইরে নিয়ে যায়। এবার বোঝা যায় ভ্লাদ আর সাধারণ মানুষ নেই, তবে সে জানে পবিত্র আত্মারা কখনো না কখনো শত শত বছর পর হলেও আবার এই পৃথিবীতে ফিরে আসার সুযোগ পায়। তাই সে সিদ্ধান্ত নিয়েছে সে তার স্ত্রীর ফিরে আসার জন্য অপেক্ষা করবে। এরপর দৃশ্য বদলে যায়, আর আমরা দেখি 400 বছর পরের ফ্রান্স। একটি গির্জায় দেখা যায় একজন ডাক্তার একজন পাদ্রির সাথে একটা বিশেষ রোগীর ব্যাপারে কথা বলতে এসেছেন। ডাক্তাররা বুঝতে পারছিলেন না রোগীর আসলে কি সমস্যা হয়েছে, অথচ তার সুস্থ হওয়া খুবই জরুরি ছিল, কারণ সেই রোগী ছিল ইংল্যান্ডের রানীর ভাগ্নি, আর রানী তার জন্য খুবই উদ্বিগ্ন ছিলেন। পরে সেই পাদ্রি রোগীকে দেখতে মানসিক হাসপাতালে যায়। মানসিক হাসপাতালে পৌঁছে তারা একটি গোপন দরজা দিয়ে একটা টানেলের ভেতরে প্রবেশ করে। সেখানে পাদ্রিকে রোগীর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। রোগীর নাম ছিল মারিয়া। ডাক্তাররা পাদ্রিকে মারিয়ার অতীত সম্পর্কে জানায় যে একদিন সে গির্জায় এমন কিছু করেছিল যা হয়তো তার করা উচিত হয়নি, আর সেই ঘটনার পর থেকেই সে হিস্টেরিয়ায় ভুগতে শুরু করেছে। ধীরে ধীরে তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। চিকিৎসার জন্য যখন তার রেকর্ড বের করা হয় তখন দেখা যায় মারিয়ার জন্ম 1795 সালে, কিন্তু এটা অসম্ভব ছিল, কারণ যদি সত্যি তার জন্ম 1795 সালে হয়ে থাকে তাহলে এখন তার বয়স হওয়ার কথা 130 বছর, অথচ মারিয়াকে দেখতে সর্বোচ্চ 30 বছরের মতোই লাগছিল। তখন ডাক্তার পাদ্রিকে বলেন, এই কারণেই আমি আপনাকে ডেকেছি। আমার মনে হয় সে মানুষ না, এটা কোনো দানবীয় প্রাণী। তারা যখন কথা বলছিল তখন পর্যন্ত ঘুমিয়ে থাকা মারিয়া হঠাৎ করেই জেগে ওঠে। পাদ্রি তার কাছে এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করেন, কিন্তু ঠিক তখনই মারিয়া ভয়ঙ্করভাবে গর্জন করে ওঠে। সেই সময় পাদ্রির চোখে পড়ে তার অস্বাভাবিক বড় আর ধারালো দাঁত। সেই মুহূর্তেই পাদ্রি বুঝতে পারেন মারিয়া আসলে একজন ভ্যাম্পায়ার। এতে পাদ্রি ভীষণ উত্তেজিত হয়ে বলেন, এটাই ইতিহাসে প্রথমবার কোনো ভ্যাম্পায়ারকে জীবিত অবস্থায় ধরা হয়েছে। ডাক্তাররা এই কথা শুনে অবিশ্বাসে হতবাক হয়ে যায়। তাদের বিশ্বাস করানোর জন্য পাদ্রি জানালাটি খুলে দেন। জানালা দিয়ে আসা সূর্যের আলো মারিয়ার গায়ে পড়তেই তার চামড়া পুড়ে যেতে থাকে। আর আমরা সবাই জানি ভ্যাম্পায়াররা কখনো সূর্যের আলোতে বের হয় না, কারণ সূর্যের আলো পড়লেই তাদের চামড়া পুড়ে যায়। এটাই ভ্যাম্পায়ার হওয়ার সবচেয়ে বড় লক্ষণ। এরপর পাদ্রি যখন মারিয়ার সামনে একটা ক্রুশ ধরে তখন সে রাগে সেটি পুড়িয়ে ফেলে। তারপর পাদ্রি জোর করে ডাক্তারের সহকারীকে ধরে, তার হাতের তালু কেটে কয়েক ফোঁটা রক্ত বের করে সেই রক্ত মারিয়ার মুখে ঠেলে দেয়, যেন তাকে কিছুটা নিয়ন্ত্রণে আনা যায়। রক্ত দেওয়ার সময় পাদ্রির চোখে পড়ে মারিয়ার গলায় কামড়ের দাগ। তখন তিনি বুঝতে পারেন মারিয়া আগে মানুষই ছিল, কিন্তু কোনো ভ্যাম্পায়ার তাকে কামড়ে ভ্যাম্পায়ারে পরিণত করেছে। এরপর পাদ্রি ডাক্তারকে বলেন সেই গির্জা এখনও সেই ভ্যাম্পায়ারকে খুঁজছে, যে একের পর এক মানুষকে ভ্যাম্পায়ারে পরিণত করছে। এই কথা শুনে মারিয়া নিজেই বলতে শুরু করে যে তার প্রভু একজন রাজপুত্র, আর সে তার রাজকুমারীকে খুঁজছে। একদিন তাকে খুঁজতে খুঁজতেই সে অবশ্যই এখানে এসে পৌঁছবে। এরপর দৃশ্য আবার বদলে যায়। দেখা যায় জনাথন নামে একজন ব্যক্তি আরেকটি শহরে এসে পৌঁছেছে, কিন্তু অজানা কোনো কারণে মানুষ সেই শহরে ঢুকতে ভয় পাচ্ছিল। এমনকি তার গাড়ির চালকও তাকে সামনে যেতে দিতে অস্বীকার করে বলে, এই জায়গায় নেকড়েদের রাজত্ব, আমি আর সামনে যাব না। এমনকি নেকড়েদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য গাড়ির চালক তাকে একটি তাবিজের মতো জিনিস দেয়, কিন্তু তার লাগেজটা ফেলে দেয়। আরও অদ্ভুত ব্যাপার হলো সে তাকে একটা ক্রুশও দিয়ে দেয়, যদিও নেকড়েদের হাত থেকে বাঁচতে ক্রুশের কোনো দরকারই ছিল না। এরপর জনাথন তার গন্তব্যে পৌঁছে যায়। সেখানে তাকে একটি দুর্গে ঢুকতে হয়, কিন্তু দুর্গের পেছনের দরজাটি হঠাৎ করে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ভেতরে ঢোকার পর সে কাউন্ট ড্রাকুলার সঙ্গে দেখা করে, যিনি নিজেকে প্রিন্স ভ্লাদ বলে পরিচয় দেন। অর্থাৎ এই ড্রাকুলাই সেই প্রিন্স ভ্লাদ যাকে আমরা 400 বছর আগের সিনে দেখেছিলাম। পরের দৃশ্যে দেখা যায় ড্রাকুলা আর জনাথন ডিনার টেবিলে বসে আছে। তো জনাথন প্রিন্স ভ্লাদের জন্য একটি চুক্তি নিয়ে এসেছে। সে জানতো না যে প্রিন্স ভ্লাদ আসলে ড্রাকুলা। যখন সে তার ব্যাগ থেকে কিছু কাগজ বের করছিল তখন গাড়ি চালক যে ক্রুশটি তাকে দিয়েছিল সেটি ব্যাগ থেকে পড়ে যায়। ক্রুশটি দেখে ড্রাকুলা তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঈশ্বরে বিশ্বাস করো? জনাথন উত্তরে বলে, না, এটা একজন আমাকে উপহার হিসেবে দিয়েছে।
এরপর সে আবার নিজের কাজে মন দেয়। এই সুযোগে ড্রাকুলা ক্রুশটি তুলে নিয়ে আগুনে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে জনাথনকে তার ঘর দেখিয়ে দিয়ে বিশেষভাবে বলে দেয় যে রাতে যেন সে কোনোভাবেই ঘর থেকে বের না হয়। এরপর ড্রাকুলা নিচে বসে গান শুনতে শুরু করে, আর জনাথন তার ঘরে বসে দুর্গের ইতিহাস নিয়ে লেখা একটি বই পড়তে শুরু করে। সেই বইয়ের একটি পাতায় প্রিন্স ভ্লাদের তরুণ বয়সের একটি ছবি ছিল, কিন্তু অদ্ভুত বিষয় হলো সেখানে রাজকুমারীর ছবিটি ছিল না। মনে হচ্ছিল সেটি ছিঁড়ে ফেলা হয়েছে। এরপর দৃশ্য বদলে গিয়ে দেখা যায় পাদ্রী এবার মারিয়ার বাড়িতে গিয়েছে। পাদ্রী মারিয়ার বাগদত্তাকে বলেন মারিয়া আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে, কিন্তু তার ভেতরের অশুভ শক্তি এখনও পুরোপুরি চলে যায়নি, তাই আমরা তাকে আরও কয়েকদিন আমাদের কাছে রাখবো। মারিয়ার বাগদত্তাকে কথায় ব্যস্ত রেখে পাদ্রী চুপি চুপি মারিয়ার ঘরে ঢুকে পড়ে। সে ভ্যাম্পায়ারদের সঙ্গে সম্পর্কিত কোনো জিনিস খুঁজছিল। সেখানে সে ঠিক সেই একই ছবিটি খুঁজে পায়, অর্থাৎ এলিজাবেথের ছবি। মানে অন্যদিকে জনাথন যে বইটি পড়ছিল সেখান থেকেই ছিঁড়ে ফেলা হয়েছিল। এরপর আবার দৃশ্য বদলে যায়। এখানে দেখা যায় জনাথন ঘুমাতে পারছে না, তাই সে দুর্গের ভেতরে ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত নেয়। ঘুরতে ঘুরতে সে একটি দরজার পেছন থেকে আলো আসতে দেখে। দরজাটি খুলতেই সে দেখতে পায় নিচের দিকে নামার একটি সিঁড়ি। সেই সিঁড়ি তাকে একটি সুন্দর বেসমেন্টে নিয়ে যায়। বেসমেন্টের মাঝখানে একটা কফিন রাখা ছিল। জনাথন যখন কফিনটি খুলে দেখে তখন সে দেখতে পায় ভেতরে ড্রাকুলা ঘুমিয়ে আছে। কিন্তু জনাথন কফিনটি বন্ধ করার আগেই ড্রাকুলা হঠাৎ তার হাত ধরে ফেলে বলে, তোমার ঘর থেকে বের হওয়া একদমই উচিত হয়নি। ঠিক তখনই হঠাৎ কিছু অদ্ভুত প্রাণী সেখানে এসে হাজির হয়ে জনাথনকে অজ্ঞান করে ফেলে। এই প্রাণীগুলোকে বলা হয় গারগয়েল। তারা ভ্যাম্পায়ারদের মতো ভয়ঙ্কর এক সৃষ্টি, যারা ড্রাকুলা এবং অন্য ভ্যাম্পায়ারদের হয়ে কাজ করে। কিছুক্ষণ পর জনাথনের জ্ঞান ফেরে। তখন সে দেখে গারগয়েলগুলো তাকে শিকল দিয়ে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। ড্রাকুলা আদেশ দেয় যেন তার নিচে একটি বড় বাটি রাখা হয়। তারপর সে জনাথনের গলায় কিছুটা কেটে দেয়। ভয়ে কাঁপতে কাঁপতে জনাথন ড্রাকুলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ঈশ্বর কিভাবে এমন ভয়ঙ্কর প্রাণী তৈরি করতে পারে? উত্তরে ড্রাকুলা এক অদ্ভুত শীতল হাসি দেয়। তারপর সে বলে, তুমি তো এখন মরতে যাচ্ছ, তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে বলো। কিন্তু জনাথন নিজের জন্য কোনো কিছুই চায় না, তবে জনাথনের একটাই ইচ্ছা ছিল। সে জানতে চায় প্রিন্স ভ্লাদ কিভাবে ড্রাকুলায় পরিণত হলো। তার শেষ ইচ্ছা হিসেবে সে ড্রাকুলাকে অনুরোধ করে যেন সে তাকে ড্রাকুলার পুরো গল্পটা বলে। জীবনে এই প্রথম কেউ ড্রাকুলার কাছে এমন অনুরোধ করেছিল। জনাথনের কথার উত্তরে ড্রাকুলা গারগয়েলদের নির্দেশ দেয় জনাথনকে নিচে নামিয়ে দিতে। এখন সে জনাথনকে তার গল্প শোনাবে। ড্রাকুলা তাকে সব কিছু বলতে শুরু করে, যুদ্ধের ঘটনা থেকে শুরু করে এলিজাবেথ কিভাবে মারা গেল, সব কিছুই, যেগুলো আমরা আগেই সিনেমার প্রথমে দেখেছি। ড্রাকুলা বলে, আমি সবসময় জানতাম পবিত্র আত্মারা একদিন না একদিন আবার এই পৃথিবীতে ফিরে আসে, তাই আমি তার জন্য অপেক্ষা করছি। কিন্তু সেই অপেক্ষা শেষ পর্যন্ত শুধু অপেক্ষাই হয়ে রইল। বছর কেটে যেতে লাগলো, কিন্তু এই ড্রাকুলা তার দুর্গের ভেতরেই বন্দী হয়ে রইল। ধীরে ধীরে সে মানুষের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে। তার মনে হতো মানুষ অন্তত মৃত্যুর মাধ্যমে শান্তি পেতে পারে, কিন্তু ড্রাকুলারা হাজার হাজার বছর বেঁচে থাকে। তাই কাউন্ট ড্রাকুলা একদিন একাকিত্বের তীব্র যন্ত্রণায় ভীষণ ভেঙে পড়ে রাগের মাথায় এলিজাবেথের কবর ভেঙে ফেলে। কিন্তু সেখানে তখন আর কিছুই অবশিষ্ট ছিল না, শুধু এলিজাবেথের হাড়গোড় ছাড়া। এই ঘটনা ড্রাকুলার মনে এলিজাবেথকে নিয়ে আরও গভীর এক আবেশ তৈরি করে। তখন সে একটা নতুন পরিকল্পনা করে। সে সিদ্ধান্ত নেয় একটা বিশেষ পারফিউম তৈরি করবে। সে সারা পৃথিবী ঘুরে গবেষণা করতে শুরু করে। পৃথিবীর সবচেয়ে সুন্দর সুগন্ধি ফুলগুলো ব্যবহার করে এমন একটি পারফিউম তৈরি করে যার গন্ধ মানুষের উপর যেন জাদুর মতো প্রভাব ফেলতে পারে। এরপর ড্রাকুলা বলে, আমি প্রথম সেই পারফিউম ইতালিতে ব্যবহার করেছিলাম, আর তখনই সব নারী আমার পেছনে ছুটতে শুরু করেছিল। সেই পারফিউমের সুগন্ধ মানুষের মনকে পুরোপুরি ড্রাকুলার নিয়ন্ত্রণে নিয়ে আসতো। সে এমনকি পার্টিতে উপস্থিত সবাইকে নিজের ইশারায় নাচাতে পারত। একদিন সে ফ্রান্সে এমন একটি পার্টিতে ছিল যেখানে অসংখ্য নারী উপস্থিত ছিল। সেদিন সে আবার সেই পারফিউম ব্যবহার করে, আর ঠিক তখনই তার মনে হয় সে অবশেষে এলিজাবেথকে খুঁজে পেয়েছে। সে সেই মহিলার পেছনে যায়, কিন্তু যখন তাকে স্পর্শ করে তখন বুঝতে পারে সে আসলে এলিজাবেথ নয়। লক্ষ্য থেকে এতটা কাছে গিয়েও ব্যর্থ হয় ড্রাকুলা ভীষণ ভেঙে পড়ে। সে যেন এলিজাবেথকে খোঁজার সাহসই হারিয়ে ফেলে। তখন সে আরেকটি নতুন পরিকল্পনা করে। সে নারীদেরই ব্যবহার করবে এলিজাবেথকে খুঁজে বের করার জন্য। এই ভাবনা মাথায় নিয়ে সে সেই পার্টিতে উপস্থিত সবাইকে একে একে কামড়ে তাদের ভ্যাম্পায়ারে পরিণত করে ফেলে। সেই পার্টিতে মারিয়া উপস্থিত ছিল, আর সেদিনই সে ভ্যাম্পায়ারে পরিণত হয়। এখন যখন এতগুলো নারী তার হয়ে কাজ করতে লাগলো, তখন ড্রাকুলার আশা আরও বেড়ে যায়।
এদিকে ড্রাকুলা তখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল, তাই সে সিদ্ধান্ত নেয় আর দুর্গ ছেড়ে বাইরে যাবে না। সে তার কাজ করানোর জন্য গার্গোয়েলদের নিয়োগ দিতে শুরু করে। গার্গোয়েলরা তার জন্য বিপুল সম্পদ নিয়ে আসে, আর সেই সম্পদ ব্যবহার করেই ড্রাকুলা এলিজাবেথকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যেতে থাকে। তখন জনাথন ড্রাকুলাকে বলে, আমি আপনার ভালোবাসা বুঝতে পারছি। ভালোবাসা সত্যিই এক ধরনের আবেগ আর পাগলামি। আমিও আমার বাগদত্তাকে খুব ভালোবাসি। এই কথা বলে সে তার গলায় থাকা একটি লকেট খুলে ড্রাকুলাকে দেখায়, যার ভেতরে তার বাগদত্তার ছবি ছিল। ছবিটি দেখেই ড্রাকুলা প্রায় উন্মাদের মতো হয়ে যায়, কারণ সেই ছবির মেয়েটি আসলে এলিজাবেথই ছিল, যে নতুন রূপে আবার জন্ম নিয়ে জনাথনের বাগদত্তা হয়ে ফিরে এসেছে। জনাথন অবশ্য ড্রাকুলার কথার অর্থ বুঝতে পারে না, কিন্তু ড্রাকুলা তাকে হত্যা করে না, বরং সে তাকে বাঁচিয়ে দেয়, কারণ জনাথনের কারণে সে এত বছর পর তার হারিয়ে যাওয়া ভালোবাসা এলিজাবেথকে আবার খুঁজে পেয়েছে। এখন যেহেতু তার খোঁজ শেষ হয়েছে, তাই তাকে দ্রুত আবার তরুণ আর সুন্দর যুবক হয়ে উঠতে হবে, আর তার জন্য তার প্রচুর রক্তের প্রয়োজন। এরপর ড্রাকুলা সব গার্গোয়েলকে কাজে লাগিয়ে দেয়। এদিকে আবার প্যারিসের একটি দৃশ্য দেখানো হয়। সেখানে পাদ্রী সবাইকে এলিজাবেথের একটি ছবি দেখিয়ে বলে, আমাদের এমন একজন নারীকে খুঁজে বের করতে হবে, কারণ ড্রাকুলা ঠিক এমন একজন মহিলাকেই খুঁজছে। যদি আমরা এমন কাউকে খুঁজে পাই, তাহলে আমরা ড্রাকুলার কাছেও পৌঁছে যেতে পারবো। পাদ্রী আরও ব্যাখ্যা করে যে ড্রাকুলা আসলে জন্ম থেকেই ড্রাকুলা ছিল না। সে একসময় সাধারণ মানুষ ছিল, কিন্তু সে ঈশ্বরের বিরুদ্ধে ভয়ঙ্কর একটি অপরাধ করেছিল, আর সেই কারণেই সে অভিশপ্ত হয়ে ড্রাকুলায় পরিণত হয়েছে। পাদ্রী তাদের ধর্মীয় গ্রন্থের কথা উল্লেখ করে বলে, যদি আমরা ড্রাকুলাকে হত্যা করতে পারি, তাহলে সে যেসব মানুষকে ভ্যাম্পায়ারে পরিণত করেছে তারা সবাই আবার মানুষ হয়ে যাবে। আর যদি ড্রাকুলা নিজে ঈশ্বরের কাছে সত্যিকারের অনুশোচনা প্রকাশ করে ক্ষমা চায়, তাহলে ঈশ্বর শুধু ড্রাকুলার উপর থেকেই নয়, তার দ্বারা তৈরি সব ভ্যাম্পায়ারের উপর থেকেও এই অভিশাপ তুলে নেবেন। তখন এলিজাবেথের ছবির দিকে তাকিয়ে থাকা ডাক্তারের সহকারী হঠাৎ বলে ওঠে, কি আশ্চর্য, ঠিক এই মহিলার মতো দেখতে একজন নারী মারিয়ার সঙ্গে দেখা করতে ওয়েটিং এরিয়ায় এসেছে। সে আরও বলে, মারিয়া আর সেই মেয়েটি খুব ঘনিষ্ঠ বন্ধু, আর আমরা জানি সে জনাথনের বাগদত্তা। পরের দৃশ্যে দেখা যায় ড্রাকুলা একজন সন্ন্যাসীর ছদ্মবেশে গির্জায় প্রবেশ করেছে। গির্জার ভেতরে ঢুকেই সে তার জাদুকরি পারফিউম ব্যবহার করে। সেই পারফিউমের প্রভাবে সেখানে থাকা সব নান তার প্রতি উন্মাদের মতো আকৃষ্ট হয়ে পড়ে। এরপর সে একে একে সবার রক্ত পান করতে শুরু করে, কারণ যত বেশি রক্ত সে পান করবে, তত দ্রুত সে আবার তরুণ যুবক হয়ে উঠবে। এরপর দৃশ্য বদলে ড্রাকুলার দুর্গ দেখানো হয়। সেখানে জনাথন তার শিকল ভেঙে ফেলে একটা কম্বলের মাধ্যমে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। ঠিক তখনই একটা গার্গোয়েল সেখানে এসে তার কম্বলটি কেটে দেয়, ফলে জনাথন নিচে পড়ে যায়। তবে ভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছিল, কারণ সে যে জায়গায় পড়েছিল সেটি আসলে সমুদ্র ছিল, কিন্তু শীতের কারণে সেই সমুদ্র বরফে পরিণত হয়ে গিয়েছিল। জনাথন তখন দ্রুত সেই বরফের ওপর দিয়ে দৌড়াতে শুরু করে। গার্গোয়েলগুলোও তাকে ধরার চেষ্টা করে, কিন্তু তাদের পায়ের নিচের বরফ ভেঙে যেতে শুরু করে। কয়েকটি গার্গোয়েল বরফ ভেঙে পানিতে ডুবেও যায়। এতে ভয় পেয়ে বাকি গার্গোয়েলগুলো আর জনাথনের পিছু নেয় না, আর সেই সুযোগে জনাথন পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর আবার দৃশ্য বদলে দেখা যায় ড্রাকুলা অবশেষে সেই মানসিক হাসপাতালে পৌঁছে গিয়েছে, যেখানে মারিয়াকে রাখা হয়েছিল। তবে এবার সে আবার তরুণ রূপে ফিরে এসেছে। তাকে দেখতে ঠিক আগের সেই তরুণ ও সুদর্শন প্রিন্স ভ্লাদের মতোই লাগছিল। নিজের জাদুকরি পারফিউম ব্যবহার করে সে সেখানে উপস্থিত সবাইকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে তারপর সরাসরি মারিয়ার ঘরে পৌঁছে যায়। মারিয়াকে দেখে সে খুব খুশি হয়, কারণ মারিয়া ইতিমধ্যেই মিনা নামে একটি মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছিল, যার ভেতরেই ছিল এলিজাবেথের আত্মা। পুরস্কার হিসেবে ড্রাকুলা ডাক্তারের সহকারীকে হত্যা করে তাকে নিজের রক্ত পান করায়। এরপর সে মারিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে পাদ্রী আর ডাক্তার বুঝতে পারে মারিয়া তাদের হাসপাতাল থেকে উধাও হয়ে গিয়েছে, আর ডাক্তারের সহকারীও এখন একজন ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। এটা দেখে পাদ্রী বুঝে যায় ড্রাকুলা এখানে এসেছিল এলিজাবেথকে খুঁজতে। সে এটাও বুঝতে পারে মিনাই আসলে এলিজাবেথ, তাই মিনার জীবনও এখন ভীষণ বিপদের মধ্যে রয়েছে। এরপর দৃশ্যে দেখানো হয় মিনাকে। সেখানে মারিয়া তার সঙ্গে দেখা করতে এসেছে। মারিয়াকে এত দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে যেতে দেখে মিনা খুব অবাক হয়ে যায়। তখন মারিয়া তাকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ দেখো, আমি এখন পুরোপুরি ভালো হয়ে গেছি। সে আরও বলে, ডাক্তাররা আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে, চলো আমরা এই উপলক্ষে সেলিব্রেট করি। আসলে মারিয়া ইচ্ছে করেই মিনাকে সেই একই হোটেলে নিয়ে আসে যেখানে ড্রাকুলা ইতিমধ্যেই অবস্থান করছিল। আর মিনাকে প্রথম দেখার মুহূর্তেই যেন ড্রাকুলার সময় থমকে যায়।
তার চোখ দিয়ে অজান্তে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করে। সে নিজেকে আর সামলাতে পারে না, মনের অজান্তেই মিনার দিকে এগিয়ে যায়। যখন সে মিনার হাতে চুমু খায় তখন হঠাৎ করে মিনার মনে অতীতের কিছু ঝলক ফিরে আসতে থাকে। এতে মিনা বিভ্রান্ত হয়ে যায়। সে দ্রুত তার হাত ছাড়িয়ে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর মিনা হোটেলের ভেতরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আনন্দ করতে থাকে, আর ড্রাকুলা অদৃশ্যভাবে তার পেছনে পেছনে ঘুরতে থাকে। মিনা একটি ভুতুড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে সে ভয় পেয়ে যায়। ঠিক তখনই ড্রাকুলা পেছন থেকে তাকে ধরে ফেলে। এরপর মিনা একটি শুটিং বুথে যায়, যেখানে ড্রাকুলা তাকে বন্দুক চালানো শেখায়। এই সময় মিনার মাথায় বারবার তার অতীত জীবনের কিছু দৃশ্য ভেসে উঠতে থাকে, কিন্তু সে সেগুলো বারবার ছেড়ে ফেলে দেয়, কারণ সে সেগুলো বিশ্বাস করতেই পারছিল না। ড্রাকুলা বারবার তাকে এলিজাবেথ বলে ডেকে নানা কথোপকথনের মাধ্যমে তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে যে সে একসময় এলিজাবেথ ছিল, কিন্তু মিনা কিছুই মনে করতে পারে না এবং সেখান থেকে চলে যায়। এরপর ড্রাকুলা তার পিছু নিয়ে তার হোটেল রুম পর্যন্ত যায় এবং তাকে সেই একই মিউজিক বক্সটা উপহার দেয়, যেটি সিনেমার শুরুতে সে এলিজাবেথকে দিয়েছিল। সেই মিউজিক বক্সের সুর শুনে মিনার মনে অনেক পুরনো স্মৃতি ফিরে আসতে শুরু করে, কিন্তু এবার সে সন্দেহ করতে থাকে যে ড্রাকুলা হয়তো তার উপর কোনো জাদু করেছে। তখন ড্রাকুলা তাকে সত্যিটা বলে দেয়। সে জানায় তার কাছে এমন একটি পারফিউম ছিল যা দিয়ে সে সবাইকে নিয়ন্ত্রণ করতে পারত, কিন্তু সে প্রতিশ্রুতি দেয়, আমি কখনো তোমার উপর সেটা ব্যবহার করিনি আর কখনো করবও না। এই কথা বলেই সে সেই পারফিউম আগুনে ফেলে দেয়, কারণ সে পারফিউমটা তৈরি করেছিল শুধুমাত্র এলিজাবেথকে খুঁজে পাওয়ার জন্য। বিভ্রান্ত মিনা সেখান থেকে দৌড়ে চলে যায়। বাড়িতে পৌঁছে সে দেখে তার বাগদত্তা জনাথন খুবই খারাপ অবস্থায় বাড়িতে ফিরে এসেছে। এদিকে পাদ্রি আর ডাক্তার জনাথনের চিকিৎসা করছিল। তখন পাদ্রি মিনাকে জানায় যে জনাথন এক ভয়ঙ্কর দানবের কাছ থেকে পালিয়ে এসেছে। ড্রাকুলা নামের সেই দানব তার জাদুকরি পারফিউম দিয়ে মানুষকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিত, তারপর তাদের কামড়ে ভ্যাম্পায়ারে পরিণত করত। এই কথা শুনে মিনা পুরোপুরি বিভ্রান্ত হয়ে যায়, কারণ এর মানে দাঁড়ায় ড্রাকুলা তাকে যা যা বলেছিল সবই সত্যি ছিল। বিভ্রান্ত হয়ে সে জনাথনকে ছেড়ে নিজের ঘরে চলে যায়। সেখানে গিয়ে সে আবার মিউজিক বক্সটি খোলে। সেই সুর শুনতে শুনতে তার পুরনো জীবনের স্মৃতিগুলো ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। ঠিক তখনই, মানে যখন সে সেই স্মৃতির ভেতর হারিয়েছিল, হঠাৎ করে ড্রাকুলা তার সামনে এসে উপস্থিত হয়। ভয়ে মিনা পিছিয়ে যায়, কিন্তু ড্রাকুলা শান্তভাবে বলে, আমি জানি তুমি কি ভাবছো, এই সব কিছুই সত্যি। সময়ের সঙ্গে সঙ্গে তারা দুজন আরও কাছাকাছি হয়ে যায়। অবশেষে যখন মিনা বুঝতে পারে যে ড্রাকুলাই তার প্রকৃত ভালোবাসা, তখন সে তাকে জড়িয়ে ধরে। তারা অনেক সময় একসাথে কাটাতে থাকে। এক রাতে ড্রাকুলা মিনার গলায় কামড় দিয়ে তাকে ভ্যাম্পায়ারে পরিণত করে। এতে মিনা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তখন ড্রাকুলা নরম কণ্ঠে বলে, আমি তোমাকে আমার শিকার বানাইনি, আর কখনোই সেটা করবও না। আমি শুধু তোমাকে আমার মতো বানিয়েছি, যাতে তুমি আর আমি হাজার হাজার বছর একসাথে বেঁচে থাকতে পারি। এদিকে বাইরে পাদ্রিও সেই একই পারফিউমের গন্ধ পায় যেটা ড্রাকুলা ব্যবহার করত। তখন পাদ্রি বুঝতে পারে ড্রাকুলা এখানে এসেছে। সে যখন মিনার ঘরে ঢোকে তখন দেখে মিনা আর সেখানে নেই। তখন সে নিশ্চিত হয় যে ড্রাকুলা এখানে এসে মিনাকে নিয়ে গিয়েছে। এরপর দৃশ্য বদলে যায়। সেখানে দেখা যায় মারিয়া তার বাগদত্তার সাথে কথা বলতে বলতে তাকে কামড়ে ভ্যাম্পায়ার বানানোর চেষ্টা করছিল। ঠিক তখনই পাদ্রি সেখানে পৌঁছে যায় এবং তার বাগদত্তাকে বাঁচিয়ে ফেলে। নিজের পরিকল্পনা ভেস্তে যেতে দেখে মারিয়া প্রচণ্ড রেগে গিয়ে পাদ্রিকে হত্যা করার জন্য তার দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে কিছু করার আগেই জনাথন তার তলোয়ার দিয়ে মারিয়ার মাথা কেটে ফেলে। তার মাথা আর শরীর আলাদা হয়ে যায়, তবুও তার শরীর ভয়ঙ্করভাবে নড়াচড়া করতে থাকে। তখন পাদ্রি বুঝতে পারে এভাবে তাকে মারা যাবে না, তাই সে নিজের ক্রুশটি নিয়ে মারিয়ার হৃদয়ে ঢুকিয়ে দেয়, আর তাতেই তার মৃত্যু হয়ে যায়। এরপর দৃশ্য রোমানিয়ায় চলে যায়, যেখানে দুর্গে ভীষণ ব্যস্ততা দেখা যায়। দুটি কফিন ভেতরে আনা হচ্ছে, যার ভেতরে ছিল ড্রাকুলা আর মিনা। গার্গয়েলরা তাদের স্বাগত জানায় আর মিনাকে উৎসভাবে অভ্যর্থনা করে। তারা ইতিমধ্যে এলিজাবেথের পোশাক মিনার জন্য প্রস্তুত করে রেখেছিল, আর মিনা সেই পোশাক পরে নেয়। কিন্তু তারা তাদের আনন্দে ডুবে যাওয়ার আগেই পাদ্রি তার দল এবং সৈন্যদের নিয়ে দুর্গে আক্রমণ করতে এসে পৌঁছে যায়, কারণ পাদ্রির লক্ষ্য ছিল ড্রাকুলা যাদের ভ্যাম্পায়ারে পরিণত করেছে তাদের সবার উপর থেকে সেই অভিশাপ দূর করে দেয়া। দুর্গে আক্রমণ করার জন্য অসংখ্য সৈন্য এসে পৌঁছায়। কামান থেকে গোলা ছোড়া হয়, বন্দুক থেকে গুলি চালানো হয়, আর সেই সৈন্যরা গার্গয়েলদের সঙ্গে লড়াই শুরু করে। ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হয়ে যায়। এই দৃশ্য দেখে মিনা ভয়ে কাঁপতে থাকে। তখন ড্রাকুলা তাকে শান্ত করে বলে, কিছুই হবে না,
তুমি ভেতরে থাকো, আমি একটু পরেই ফিরে আসছি। এই কথা বলে ড্রাকুলা তলোয়ার হাতে বাইরে বেরিয়ে যায়। সে তার ধারালো তলোয়ার ঘুরিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই সামনে পড়া অনেক সৈন্যকে হত্যা করে ফেলে। তখন মারিয়ার বাগদত্তা ড্রাকুলার দিকে গুলি চালায়, কিন্তু সেই গুলিগুলো ড্রাকুলার উপর কোনো প্রভাবই ফেলতে পারে না, বরং ড্রাকুলা তার তলোয়ার ঘুরিয়ে এক আঘাতে ছেলেটির মাথা শরীর থেকে আলাদা করে ফেলে তাকে হত্যা করে। এই সময় ভয়ে কাঁপতে কাঁপতে পাদ্রী ড্রাকুলার সামনে এসে দাঁড়ায়। সে তাকে বলে, এইভাবে মানুষ হত্যা করো না। ড্রাকুলা উত্তর দেয়, আমি কাউকে হত্যা করতে চাই না, আর কাউকেও আর ভ্যাম্পায়ার বানাবোও না। আমি যা কিছু করেছি সবই করেছি শুধু আমার স্ত্রী এলিজাবেথকে ফিরে পাওয়ার জন্য। কিন্তু পাদ্রী তাকে বলে, তুমি তাকে পাওয়ার জন্য এত মানুষকে ভ্যাম্পায়ারে পরিণত করেছো, আর এখন তুমি বুঝতেই পারছো না সেই ভ্যাম্পায়াররা এই পৃথিবীতে কত বড় ধ্বংস ডেকে আনবে। ঠিক তখনই নিচের দিক থেকে মিনার চিৎকার শোনা যায়। ড্রাকুলা দৌড়ে মিনার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তারা দুজন ভালোবাসা নিয়ে কথা বলতে থাকে। তখন মিনা ড্রাকুলাকে বলে, আমাকে কখনো ছেড়ে যেও না। ড্রাকুলা তাকে আশ্বাস দিয়ে বলে, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। তারা যখন কথা বলছিল তখন আবার পাদ্রী সেখানে এসে ড্রাকুলার মুখোমুখি দাঁড়ায় এবং বলে, তোমাকে সঠিক কাজটাই করতে হবে। যদি তুমি সঠিক কাজ করো তাহলে তুমি তোমার উদ্দেশ্য পূরণ করতে পারবে। অন্য জগতে তুমি তোমার স্ত্রী এলিজাবেথকে আবারও খুঁজে পাবে, আর এই পৃথিবীও নিরাপদ হয়ে উঠবে। এই কথা শুনে শেষ পর্যন্ত ড্রাকুলা পাদ্রীর কথা মেনে নিয়ে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে। ঠিক সেই মুহূর্তেই পাদ্রী তার ক্রুশটি ড্রাকুলার হৃদয়ে ঢুকিয়ে দেয়। ঘরের ভেতর থেকে এই দৃশ্য দেখে মিনা সম্পূর্ণ ভেঙে পড়ে। মিনা ড্রাকুলার নিথর দেহটাকে টেনে ভেতরে নিয়ে আসে। নিজের সত্যিকারের ভালোবাসাকে ফিরে পাওয়ার পর সে কোনোভাবেই তাকে এইভাবে হারিয়ে যেতে দেখতে পারছিল না। ড্রাকুলা শেষবারের মতো মিনার কাছে নিজের ভালোবাসার কথা স্বীকার করে। তার শেষ কথাগুলো বলতে বলতেই তার শরীর দ্রুত বুড়িয়ে যেতে শুরু করে। মুহূর্তের মধ্যেই তার শরীর ছাইয়ে পরিণত হয় এবং সেই ছাই ধীরে ধীরে বাতাসে ভেসে মিলিয়ে যায়। মিনা তখন ভেঙে পড়ে অঝরে কাঁদতে থাকে, নিজেকে আর সামলাতে পারে না। আর পাশে দাঁড়িয়ে জনাথন অসহায়ভাবে সব কিছু দেখছিল। তার হৃদয় ভেঙে যাচ্ছিল, কারণ সে দেখছিল মিনা অন্য একজন মানুষের জন্য এইভাবে কাঁদছে। এদিকে দুর্গের বাইরে পুরো অন্ধকার নেমে এসেছে। ড্রাকুলার ছাই বাতাসে ভেসে ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছিল। তখন দেখা যায় সব গারগয়েল আবার মানুষে রূপান্তরিত হয়েছে। তারা ছোট ছোট মানব শিশুদের পরিণত হয়েছে, আর যেসব মানুষ ভ্যাম্পায়ারে পরিণত হয়েছিল তারাও আবার স্বাভাবিক মানুষে ফিরে গেছে। আর এমন এক অসমাপ্ত ভালোবাসার দৃশ্যগুলোর মধ্য দিয়েই এই সিনেমার সমাপ্তি ঘটে।